গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও দিনগুলো মোটামুটি ভালো মন্দ মিশিয়েই চলছে। তোমরা জানোই, এর আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তো মার শরীরটা এখনও ঠিক হয়নি এবং গতকালকেই আমি এই ভিডিওটা পোস্ট করব এরকমই প্ল্যান করেছিলাম, কিন্তু তোমাদের তো কমিউনিটি পোস্টে জানিয়েছি যে আমি ভিডিওটা এডিট করে রেখেছি, কিন্তু কালকে বাড়িতে এত লোকজন এসছে যেই কারণে আমি ভয়েসটা দেবো যে সেই টাইমটা করে উঠতে পারছিলাম না। তো সেই কারণে আর কমপ্লিট করতে পারিনি, ভিডিওটা পুরোপুরিভাবে রেডি করতে পারিনি। তো আজকে বসেছি, মানে আজকে হচ্ছে সোমবার, তো আজকে বসলাম ভয়েস দিতে। তো মার এখনও পর্যন্ত সেরকমভাবে হিউজ কোনো ইমপ্রুভমেন্ট নেই, তবে আগে যতটা খারাপ অবস্থা ছিল তার থেকে একটু বেটার। তবে উঠে বসে খাওয়া নিজে হাতে সেই সবগুলো কিছুই করতে পারছে না, সমস্তটাই করিয়ে দিতে হচ্ছে। তবে ফুল ট্রিটমেন্টে রয়েছে, আশা করি আর কিছুদিনের মধ্যেই পুরোপুরিভাবে মাকে সুস্থ করে তুলতে পারবো। সবাই মিলে অনেক চেষ্টা করা হচ্ছে মাকে পুরোপুরিভাবে সুস্থ করে তোলার। দেখবে বাড়ির বয়স্ক মানুষরা না একটা বট গাছের সমতুল্য হয়। তো সেই সব মানুষগুলো অসুস্থ হয়ে পড়লে না একটা কেমন যেন একটা লাগে। তো সেই কারণেই আর কি সবাই মিলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব মাকে সুস্থ করে তুলতে পারি। তো যাই হোক, ব্লগের শুরুতে অনেক কথা শেয়ার করলাম, এই কথাগুলো বলার ছিল, তাই জন্য ভাবলাম যে ব্লগের শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো কী বারের ব্লগ সেটা তো তোমাদের বলিনি, এটা হচ্ছে জানুয়ারি 6 তারিখ, মানে গত শনিবার দিনের ব্লগ। তো বাজছিল সকাল 7টা 7:30 মতন হবে, কারণ এখন একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। এক্সট্রা বেশ কিছু কাজ এখন আমার প্রতিদিনের রুটিনে অ্যাড হয়েছে, তো সেই সব কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য একটু তাড়াতাড়ি আমাকে উঠতেই হচ্ছে। তো বাসি কাজকর্ম দেখতেই পাচ্ছ আমি একটার পর একটা কমপ্লিট করছি। সকালে ঘুম থেকে উঠে আগে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, একটা এনার্জির দরকার আর কি ছিল, সেই কারণে একটুখানি সময় নিজেকে দিয়েছি, দিয়ে নিয়ে লেগে পড়েছি সংসারের কাজকর্মে। মাকে সমস্তটা টাইম টু টাইম করার সাথে সাথে সংসারের প্রত্যেকটা কাজই সময়ের মধ্যে করতে হবে। আর তার মধ্যে শীতকাল, প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজে হাত দিতে একটু অসুবিধাই হয়। আর শীতকালের বেলা তো খুব তাড়াতাড়ি আর কি অন্ধকার হয়ে যায়, মানে সন্ধে নেমে আসে, সময়ের সাথে আর কি পেরে ওঠা যায় না। তাই জন্য একটু সকাল সকাল উঠেছি যাতে করে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি। তো দেখলেই আগে বেডটা ক্লিন করে নিয়েছিলাম, সাথে করে বেশ কিছু জামা কাপড় আগের দিনের ছিল, সেগুলো ভাঁজ করার সময় পাইনি। তো সেইগুলো একবারে ভাঁজ করে বেডরুমটা ফুল ক্লিন করে নিলাম, যাতে করে পরে আর বেডরুমটায় হাত না দিতে হয়। কেননা রান্নাবান্নার পর ডাইনিং ক্লিনিং থাকে, কিচেন ক্লিনিং থাকে, ঘরটর মোছা থাকে। তো সেই কারণে আমি চেষ্টা করি প্রতিদিনই আগে ঘুম থেকে উঠে বেডরুমটা পুরোপুরিভাবে ক্লিন করে রেখে আসার। তো সেটাই করে নিলাম, নিয়ে সামনের গেটটা খুলে রেখে আসলাম, পরে নয়তো ভুলে যাই, আর কোনো আর্জেন্ট দরকার পড়লে তখন আবার গেট খুলতে আরেক সমস্যা। তারপর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরের কাউন্টার টপ, ডাইনিং টেবিল সব মুছে নিলাম, নিয়ে ভাবলাম আগে একটু চা খেয়ে নিই। চাটা খেলে এনার্জি পাওয়া যাবে কাজের, আরও স্পিডে কাজগুলো কমপ্লিট করতে পারবো সময়ের মধ্যে। তো সেই কারণে এক কাপ চা খেয়ে এবার লেগে পড়লাম কাজে। তো শনিবার যেহেতু হাজব্যান্ডের হাফ ছুটি, ও দুপুরে এসে লাঞ্চ করবে, তো সকালে কি বানাবো তো ভাবতে ভাবতে প্ল্যান হলো যে এই একটা সমস্ত কিছু শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করি। তো মাকে যেহেতু খাওয়াতেও হবে, তো সেই কারণেই আর কি ডালিয়ার খিচুড়িটা প্ল্যান করলাম। আর মা খিচুড়িটা খেতে ভালোও বাসে, আর ডালিয়ার খিচুড়ি তো ভালোই শরীরের জন্য। তো সেই কারণেই শীতের সমস্ত সবজি দিয়ে এখানে দিয়েছি কি বলো তো, গাজর, তারপরে বিট, শিম, তারপরে মটরশুঁটি, আলু সমস্ত দিয়ে আর কি খিচুড়িটা করছি। ফুলকপি দেবো, কিন্তু লাস্টে হাজব্যান্ড ফুলকপিটা খুব একটা খেতে পছন্দ করে না। আমি যেহেতু ভালোবাসি তাই প্রতি সপ্তাহে নিয়ে আসে, কিন্তু ও খুব একটা খেতে চায় না। আর ব্যথা বেদনা হলে না একটু ফুলকপিটা অ্যাভয়েড করে চলাটাই বেটার। তো সেই কারণে ও খাবে না, আর মারটাতেও দেবো না, মার যেহেতু ব্যথা বেদনা, সেই কারণে ফুলকপিটা পরে আমরা যখন খাবো তো ভেজে আলাদা করে দেব। তো আগে এখানে হাজব্যান্ড আর মার জন্য আগে রেডি করে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়েছি যাতে ঝটপট করে ফেলতে পারি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তাতে সমস্ত সবজি দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে সবজিটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর ততক্ষণে ডাল, মানে মুগের ডাল আর ডালিয়া আর কি ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করে নিয়ে ধুয়ে রাখা যে ডালিয়া আর ডালটা ছিল, সেই ডাল আর ডালিয়াটা মিশিয়ে দিলাম সবজির মধ্যে, দিয়ে ভালো করে এবার মিক্স করব। আর সাইড বাই সাইড আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম, এটা মিক্স করতে করতে গরম জলটা হয়ে যাবে।
তো এটা ভালো করে মিক্স করব। আর এখানে না আমি আর কোনো মশলা ইউজ করব না, শুধু লাস্টে জাস্ট নামানোর আগে একটুখানি চিনি দেবো। তো দেখো গরম জল হয়ে গেছে, বা গরম জল দিয়ে দেবো এর মধ্যে। আর লাস্টলি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। তো বেশ ভালো লাগে ওটাতে খেতে আর কি, কাঁচা লঙ্কাটা আর কি মেখে খেতে, আর সাথে করে টমেটোর একটু টক টক ভাব থাকে, ভালো লাগে। তো এবার দেখো প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিলাম। আমার ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে। এখানে লাস্টে নামানোর আগে একটুখানি চিনি দিলাম, আর খাওয়ার সময় সার্ভ করব যখন, তখন একটু করে ঘি দিয়ে দেবো উপরে। তো ডালিয়ার সাথে খাওয়ার জন্য করছি বেগুন ভাজা। আর এই যে দেখো ফুলকপিগুলো না শুক্রবার দিনকে ফুলকপির পকোড়া করেছিলাম, তো বেশ খানিকটা কোয়ান্টিটিতে সিদ্ধ ফুলকপি ছিল। তো ভাবলাম ওটা থেকেই আর কি কয়েকটা টুকরো কেটে ভাজা করে নিই, খিচুড়িতে আর কি খেতে পারবো। খিচুড়িতে মিক্স করব না, মানে সাইডে আর কি খাবো, সেই কারণে এই যে দেখো ফুলকপিগুলো হালকা একটু তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিলাম। নিয়ে এই যে মার খাবারটা নিয়ে এবার নিচে যাচ্ছি। বনুকে বললাম তুই খেয়ে নে, আমি মাকে খাইয়ে এসে তারপরে খাবো। যে দেখো মার কাছে চলে এসেছি। তো মানুষটার এখন এমন অবস্থা, যে মানুষ যতটুকুই হতো নিজের কাজটুকু নিজে করে নিত, ঘরের মধ্যে টুকটুক করে কাজ করত, এবং যতটুকু পারতো আমাকে হেল্প করে দিত। সবজি আসলে পরে রসুন ছাড়িয়ে দেওয়া, কাঁচা লঙ্কা ছাড়িয়ে দেওয়া, এখন মটরশুঁটির সময় মটরশুঁটি ছাড়িয়ে দেওয়া, তারপরে মোচা শাক, মানে কি বলবো, যেগুলো একটু টাইম টেকিং কাজ সেগুলো মা আমাকে অনেকটাই হেল্প করে দিত। তো সেই মানুষটা হঠাৎ করে এরকমভাবে পুরো একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে, এটা জাস্ট মানে ভাবাই যায় না। আর হঠাৎ করে মানে উইদিন ওয়ান ডে উনি পুরো একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। তো এতটাই খারাপ অবস্থা, তোমরা দেখলেই, পুরো বসিয়ে খাওয়াতে হচ্ছে। তো সত্যি মানে সময়ে মানুষের বড়ই অদ্ভুত, মানে কখনো ভালো কখনো খারাপ, মানে কখন যে কি হবে কেউ বলতে পারে না। তো সব কিছু পরিস্থিতিকে হাসি মুখে মেনে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবন। আর জীবন সংগ্রাম তো এটাকেই বলে না, সব পরিস্থিতিকে হাসি মুখে মেনে এবং মানিয়ে নিয়েই চলতে হবে। তো মাকে খাওয়ানো কমপ্লিট, খাইয়ে ওষুধ খাইয়ে একেবারে আমি পুরো স্পঞ্জ বাথ পুরো কমপ্লিট করিয়ে দিয়েছি, কারণ সমস্ত কিছু কমপ্লিট করতে করতে না প্রায় আমার 11:30 12:30 বেজে গেছে। তো মাকে বললাম তাহলে একবারে তোমাকে আমি স্পঞ্জ বাথ করিয়ে দিই, কারণ শীতকাল যেহেতু না ঠান্ডা লাগবে। স্পঞ্জ বাথ করিয়ে একটুখানি মাথাটা ধুইয়ে দিলাম, ধুইয়ে মাকে পুরো ক্রিম টিম মাখিয়ে রেডি করে রেখে আমি এবার চলে আসলাম আমার কাজগুলো কমপ্লিট করতে। কারণ মানে সকালবেলা যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে না, জানলাগুলো খোলা হয় না, শুধু জাস্ট এই একটা জানলা খুলে দিলাম। আর আগের দিনে সব জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে মার ঘরে সব ভাঁজ করে রাখা, এবং যেগুলো ভিজা সেগুলো নিয়ে বাইরে মেলে দেওয়া, এইসব কাজগুলো করতে হবে। তো এইখানে হাজবেন্ডের জামা কাপড় রাখা থাকে, মানে যেগুলো ওর প্রত্যেক দিন দরকার হয় সেগুলো ওইখানেই রাখে, কারণ এই ঘরেই ওর সমস্ত জিনিসপত্র থাকে। তো ওইখানে আমি গুছিয়ে রাখলাম। আর মার শোকেসে মার জামা কাপড়গুলো গুছিয়ে রেখে, এই গামছাগুলো একটু ভেজা ছিল, তো গামছাগুলো মা বললো আমার হাতের কাছেই রাখো, কতবার তোমাকে ডাকবো। তো সেই কারণে দুটো গামছাই মানে মেলে দিলাম, মার বিছানার ওপরেই মেললাম। একটু দেখতে অড লাগছে, কিন্তু মার সুবিধার্থে ওটাই আমার বেস্ট মনে হলো, এবং মাও বললো ওইভাবে মেলে দিতে, তো মার দরকার হলে ওখান থেকে নিতে পারবে, সেই কারণে দিয়ে। এবার হাজবেন্ড না তাড়াহুড়োতে জামা কাপড়গুলো আর মেলে যেতে পারেনি, মার জামা কাপড়গুলো কেচে রেখেই গেছিলো, তো আমাকে বলেছিল মেলে দিও। তো এই যে তাই জন্য দেখো আমি এখন বাইরে চলে এসেছি, উঠানেই আর কি, দুটো নাইটি তো উঠানেই মেলে দেবো, উঠানে মেলে দেবো। দিয়ে এবার চলে যাব ওপরে, রান্নাবান্না সব কমপ্লিট বাকি রয়েছে, এবং নিজেও খাইনি। তো আগে সকালে ব্রেকফাস্ট করব, করে নিয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করব। তারপর সমস্ত কিছু গোছগাছেরও ব্যাপার রয়েছে, তো সেইগুলো কমপ্লিট করতে হবে। তো সেই কারণে আগে নিচের সমস্ত কাজটা আমি গুছিয়ে নেওয়ার চেষ্টাটা করলাম। তো সমস্ত নিচেরটা কমপ্লিট করে এবার ওপরেরটা কমপ্লিট করলেই হয়ে যাবে। সিস্টেমেটিক কাজ করলে না কোনো কাজই খুব একটা প্রবলেমেটিক হয় না, তো সিস্টেম মতো করে কাজ করতে হবে। তো ওপরে চলে এসেছি, এসে দেখো এখানে সকালে ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছি। আর ভীষণ টেস্টি হয়েছিল জানো তো বন্ধুরা, এই ডালিয়ার খিচুড়িটা হাতে করে বেগুন ভাজা, ঘি আর ফুলকপি ভাজা নিয়েছিলাম, জাস্ট অমৃত লেগেছে গরম গরম। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই।
জানো তো বন্ধুরা, সকালবেলা আরেকটা ঘটনাও হয়েছে, তোমাদের সাথে তো এটা শেয়ার করা হয়নি। এই যে মহারাজ, ইনি সামনে ছোট ছাদ থেকে আর কি লাফ দিয়ে নিচে নেমে গেছিলো, আর নিচে নেমেই একটা হুলোর সাথে মারামারি করেছে। মারামারি করে আবার একটা নর্দমাতে পড়েও গেছে। তো ওই অবস্থায় তো ঘরে নেওয়া যায় না, পুরো একদম নোংরা জল ঠল মেখে একাকার। তো গিজারে গরম জল ছিল, হাজব্যান্ড বললো একবারে স্নান করিয়ে দিই। তো স্নান টান করিয়ে ওকে এই খাঁচাতে রেখে দেওয়া হয়েছিল। বক্স জানলাতে তো রোদ আসে, আর ওকে খাঁচায় না রাখলে কোনোভাবেই ও থাকতো না, ওখানে বসতো না। তো ওখানে একটু ভালোভাবে ড্রাই হলো, তারপরে নিয়ে এসে বোনের ঘরে এখন শুইয়ে দেবো। এবার খালি শুধু কোল খুঁজছে, মানে আমাকে ইনসিস্ট করছে তুমি বসো, আমি তোমার কোলে ঘুমাবো। বাট আমার তো রান্নাবান্না রয়েছে, ওকে নিয়ে এখন বসে থাকার সময় নেই। তা আমি ওকে একটু আদর করে কম্বলের মধ্যে ভালো করে র্যাপ করে শুইয়ে দিই। ক্যামেরাতে বেশ কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, সময়ের সাথে আর পেরে উঠছি না, অলরেডি 2টো বাজে। এইসব করতে করতে 2টো বেজে গেছে, এখনও রান্না কিছুই হয়নি, শুধু জাস্ট ভাতটা নামালাম আর মাছ টাছ সবজি টবজি সেগুলো গুছালাম। চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কমপ্লিট করেছি। এই দেখো, এখানে ভাত হয়ে গেছে, আর এটা ডালিয়ার খিচুড়িটা সকালের, আর এখানে বেগুন ভাজা আছে নিচে, এই যে বেগুন ভাজা রয়েছে। এখানে ফুলকপি আর আলু একটু ভাপ হতে দিয়েছি। ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি করব, আর কিছু রান্না করব না, সময় হয়ে উঠবে না। বেগুন ভাজা আছে, ওই দিয়ে হয়ে যাবে ম্যানেজ। আর এই যে দেখো, সারা সপ্তাহের মাছ নিয়ে এসছে হাজব্যান্ড, এগুলো সব গুছিয়ে সব আলাদা আলাদা করে রাখতেও তো সময় লাগে বলো। তো সেগুলো কমপ্লিট করতে করতে এই টুকটাক কাজগুলো কমপ্লিট করেছি, মানে ভাত করা, তারপরে আলু টালু কেটে সব ভাপ বসালাম। তো এইখানে দেখো মাছের মাথা আছে, মানে একটা গোটা কাতলা নিয়ে এসেছে, ওটার মাথা এটা বেরিয়েছে। এটা চিংড়ি মাছ আছে, আর মাছগুলোকে না আলাদা আলাদা করে রাখলাম। এখানে গাদার পিস রেখেছি, আর এখানে পেটির পিস রাখলাম, কেননা এখন না আমার একটু চাপই যাচ্ছে, তো রান্না ঝটপট ঝটপট করে সব করতে হবে। তো বুঝে বুঝে সব না করলে না খুব প্রবলেমে পড়ে যাব, হাজব্যান্ডের অফিসও আছে সেই কারণে। তো আলাদা আলাদা করে রাখলাম, যেদিন যেটা রান্না করব বার করব আর রান্না করে ফেলবো সেই কারণে। তো এটা এখানে গুছিয়ে রেখেছি, আর এটা রয়েছে চিকেন, যেটা আগামীকাল হবে। তো এইগুলো এখন ফ্রিজে তুলবো, ভাবলাম তার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আর এইখানে দেখো সব সবজিগুলো বার করে গুছিয়ে রেখেছি, কিন্তু জায়গা মতো কিছু রাখতে পারিনি। আর ওই সবজিটা এখন ফ্রিজে তুলবো না, আমি বাজার থেকে আনার পরে সাথে সাথেই ফ্রিজে তুলি না করোনার পর থেকে। তো এখন একটু বাইরে রেখে দেবো, ওই সবজির ঝুড়িটা আর আলু আর পেঁয়াজটা আলাদা রেখে দেবো যেখানে থাকে আর কি। তো চলো এবার ঝটপট রান্নাটা সারি। অনেকেই দেখেছি পনির না ভেজে রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে না পনিরটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়ে রান্না করলেই সবাই খেতে বেশি পছন্দ করে। তো সেই কারণে আমি হালকা করে পনিরটা একটু ভেজে নিলাম, আর পনিরটা যাতে একটু নরম থাকে আর পনিরের মধ্যে নুন মিষ্টি যাতে ভালোভাবে ঢোকে সেই কারণে একটু জল গরম করে নিয়েছি, ওর মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম। আর এই ভেজে রাখা পনিরগুলো এবার ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো, যেটার মধ্যে নুন আর চিনি মিক্স করে রেখেছিলাম। তো ওই জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার আলু ফুলকপি আর পনিরের তরকারিটা রান্না করব। তোমরা কারা কারা খেতে ভালোবাসো বন্ধুরা এইভাবে আলু পনির আর ফুলকপি দিয়ে তরকারিটা, আমাকে কমেন্ট করে জানিও। আর যদি এই রেসিপিটা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি আর তাড়াহুড়োতে না এই রেসিপিটা কিছুই শ্যুট করিনি, যতটুকু পেরেছি ফাঁকে ফাঁকে আর কি শ্যুট করেছি। তো এই রেসিপিটা ভীষণ ভালো হয়, আর নিরামিষের দিনে তো খুবই ভালো লাগে। আর এই শীতকালে না আমি মানে নিরামিষের দিনে প্রায় দিনই আর কি এই তরকারিটা করি, মানে সপ্তাহে একবার তো হবেই। তো ভীষণ ভালো লাগে, একদম সিম্পল কিন্তু ভীষণ টেস্টি। সেই দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে ব্লগটা যে বন্ধ করেছি, তারপরে আর সন্ধ্যের পর থেকে কিছু শ্যুট করতে পারিনি। সন্ধ্যেটা এতটাই মানে প্রেশারে গেছে যে কিছু যে শ্যুট করব, মানে আমি যে ব্লগ বানাচ্ছি সেটাই ভুলে গেছিলাম। তো সন্ধ্যেবেলা সকালবেলা যে পুটু পালিয়ে গেছিলো বাড়ি থেকে, তো মারামারি করেছে তো বললাম তোমাদের। তো সেই কারণে একটু আঁচড় যেহেতু লেগেছে, আর ওদেরও ভ্যাকসিনেশনের যে 1 ইয়ারের কোর্সটা থাকে, তো সেটাও প্রায় কমপ্লিট হতে চললো। তো সেই কারণে আমরা আর রিস্ক না নিয়ে কী করলাম বলো তো, ওদেরকে আবার মানে এই 24 সালের যে আর কি ভ্যাকসিনেশনের আর কি
কি বলবো কোর্সটা সেটা করিয়ে নিলাম পুটু পটকা দুজনকেই। তো ভ্যাকসিন করাতে এসেছিলো, তো ওটা তো একটা বিশাল বড় যুদ্ধ। তো সেই যুদ্ধ মানে কমপ্লিট করতে না করতেই মার এতটাই ব্যথা আর কি। ও তার আগে আবার মার বাড়িতে ডাক্তার এসে ইঞ্জেকশন করে দিয়ে গেছে, মানে সকাল থেকে। তাও মা উঠে একটু, তোমরা দেখেছো মা খেয়েছে, তারপরে বাথরুম ঠাথরুম আস্তে আস্তে চেয়ার নিয়ে ধরে ধরে মানে যেতে পারছিল, কিন্তু বিকেলের পর থেকে একদমই পারছিল না। তো সেই কারণে মানে একদমই বসে গেছিলো। তো মানে এত যন্ত্রণায় ছটফট করছিল, দুপুরে খাওয়া দাওয়াও করেনি। তো আমরা সেই জন্য আর মানে লেট করিনি। রাত্রিবেলা যদি আরও বাড়াবাড়ি হয়, সন্ধ্যেবেলা ডাক্তার ডেকে আবার ইঞ্জেকশন করানো হয়, 2টো ইঞ্জেকশন করানো হয়। আর 8:30টার সময় ফিজিওথেরাপিস্ট এসেছিলেন, তো উনিও এসে ফিজিওথেরাপি করে গেছে। তো এই সব করে না পুরো সন্ধ্যেটা আজকে কেটে গেল। এখন প্রায় বাজে চলছে 11:45। তো আমি রুটি করে খাবার দাবার গরম করে সব রেখে এসেছি। হাজব্যান্ড গেছে মাকে খাওয়াতে। ভাবলাম যে সন্ধ্যের দিকে তো তোমাদের সাথে কথাও বলা হয়নি আর ব্লগটাকেও কন্টিনিউ করতে পারিনি। তো এখন এই ব্লগগুলো না বন্ধুরা একটু এরকমই যাবে, বুঝতেই পারছো। বাড়িতে একটা অসুস্থ পেশেন্ট রয়েছে, তো মানে তাকে নিয়ে সমস্ত কিছু ম্যানেজ করতে হচ্ছে। এবং আমি খুব চেষ্টা করছি আমার যে ইচ্ছেটা তোমাদের সাথে আমার দিনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার, মানে একদিন বাদে একদিন ভিডিও দিই, সেইটাও যদি কন্টিনিউ না করতে পারি ভীষণ বাজে দেখায়। এবং নিজের কাছে যেন একটা মানে একটা কিছু একটা করিনি এরকম ফিলিংস আসে। তো শত কষ্টই হোক না কেন আমি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব। খুব প্রবলেম না হলে ভিডিও করা বন্ধ করব না, এবং গ্যাপও যাবে না। আর মার যে প্রবলেমটা হয়েছে সেটাও তো তোমাদের বলিনি। আমাদের যে কি সায়াটিক নার্ভ বলে একটা নার্ভ আছে, তো সেই নার্ভেই আর কি মার যত ব্যথাটা হচ্ছে। তো যার কারণে এই ব্যথাটা 14-15 দিন থাকে বললো ডাক্তারবাবু। তো যতদিন এই ব্যথা থাকবে ততদিন মাকে এই কষ্ট ভোগ করতেই হবে। আর ফিজিওথেরাপিস্ট এসে করাচ্ছেন, তো ফিজিওথেরাপি করে বললো একটু বেটার লাগছে। তো কোনো রোগ যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি তো আর সারে না, তো একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে আর ভগবানের উপর আস্থা রাখতে হবে। জানি ভগবান পরীক্ষা নিচ্ছেন, সমস্ত পরিস্থিতি ঠিক আবার স্বাভাবিক হয়ে যাবে। আর আবার সব কিছু মানে আগের যে ছন্দে ছিল সব কিছু সেই ছন্দেই ফিরবে। আগামীকাল বোনের এক্সাম আছে, তো সামনের রোববার এন্ড হয়ে যাবে এক্সাম। তো হলে পরেও আমি একটা নিশ্চিন্ত হই, এটা আমার একটা টেনশনের জায়গা। তো সব কিছু মিলিয়ে প্রচণ্ড আর কি চাপের কাটছে দিনগুলো। তো যতটুকু পারবো আমি শেয়ার করার অবশ্যই তোমাদের সাথে চেষ্টা করব, কিন্তু বিকেলের পর থেকে আজকে কিছুই শেয়ার করতে পারি, তার জন্য ভেরি সরি। সকাল থেকে দুপুর অবধি যতটা পেরেছি তোমাদের সাথে শ্যুট করার চেষ্টা করেছি সমস্ত কিছু সামলে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এখন ব্লগটা এন্ড করতে আসলাম। কেমন লাগলো তোমাদের আজকে সারাদিনের ব্লগ অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তোমরা কিন্তু লাইক করছো না এবং কমেন্টও করছো না। আমি বিশ্বাস করো তোমাদের কমেন্টের অপেক্ষা না বসে থাকি। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এবং রিপ্লাই করতেও ভালো লাগে, মানে কমিউনিকেশনটা খুব ভালো হয় আর কি তোমরা যদি একটু কমেন্ট করো। তো প্লিজ একটু কমেন্ট করো, মোটিভেশনটা একটু বেশি বাড়ে আর কি। এত চাপের মধ্যে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি, তোমরা যদি একটু কমেন্ট করে উৎসাহ না দাও আমি উৎসাহটা পাই কোথা থেকে বলো। তো প্লিজ একটু মোটিভেট করো আমাকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভগবানের কাছে প্রার্থনা করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো, গুড নাইট, টাটা।